শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, আজ আমার অতিথি হয়ে যে দুজন এসেছেন তারা চমৎকার দুজন মানুষ বলতেই হয়। বহু গুণে গুণান্বিত, একজন অনন্য, একজন অনন্যা। শুরুতেই যিনি সাথে আছেন তিনি তার মায়াবী উপস্থিতি দিয়ে পর্দায় আপনাদের হৃদয় জয় করেছেন, সাথে তার সংযত অভিনয় এবং চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার যে অসাধারণ দক্ষতা তা সবসময় পর্দায় চোখ আটকে দিয়েছে তার প্রতি। শুরুতে আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী আয়েশা খান। হ্যালো। এবং আমাদের সাথে আছেন আরও একজন গুণী শিল্পী। তিনি তার অভিনয়ের দক্ষতা বলি কিংবা সংলাপ দেওয়ার যে ক্ষমতা বা তার কণ্ঠস্বর সব কিছু দিয়ে তার অভিনয়ের যে জায়গাটা সেটিকে বিশেষ করে তুলেছেন এবং বলতেই হয় একজন আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী মানুষ। সাথে রয়েছেন অভিনয় শিল্পী মীর রাব্বি। অনেক ধন্যবাদ ডাকবার জন্য। শুভ দুপুর। কেমন আছেন দুজন? ভালো আছি। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে তো আমি জেনেছি যে আসলে আপনারা দুজনই যখন কোনো কাজে থাকেন কাউকে পর্দায় আসলে এক করতে পারছি না, আমরা আলাদা আলাদা সব সময় পেয়েছি। তবে আজকে তারকাকথনে ভাবলাম যে তাহলে এই দুটো মানুষকে এক করলে কেমন হয়। খুব ভালো, সেই ধারণা থেকে দুজনকে পাওয়া। এবং শুরু থেকে তো অনেকগুলো কাজে আপনাদের দেখেছি যে পর্দায় একই কাজে রয়েছেন, তবে দেখা হচ্ছে না বা চরিত্রের খাতিরে একসাথে হওয়া হচ্ছে না। সম্প্রতি যে কাজটি রয়েছে চলছে তৌকির আহমেদের ধূসর প্রজাপতি, সেখানেও আসলে চিত্রায়নটা ওরকমই। কি বলবেন ওই কাজটি নিয়ে আয়েশা খান? কাজটা প্রথম কথা আমি বলবো যে খুবই ভালো হচ্ছে এবং যেটা আমরা ভেবেছিলাম যে দর্শক প্রতিক্রিয়া কেমন পাবো, সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। কারণ যারা দেখছেন তারা একটা করে হলো মন্তব্য সেখানে রেখে যাচ্ছেন। এই সময় এসে যেমন সবাই বলছে লতা খুবই স্বার্থপর একটা মেয়ে, আমার চরিত্রের নাম লতা, সেখানে লতা খুবই স্বার্থপর একটা মেয়ে, লতা মাসুমকে ব্যবহার করেছে ঢাকায় আসার জন্য, লতা খুবই লোভী একটা মেয়ে। ভালো লাগছে, প্রথমবারের মতো নিজের ব্যাপারে এত নেতিবাচক কথা শুনতে ভালো লাগছে। মনে হচ্ছে যে অনেক বছর পর আমি হয়তো বা এমন একটা চরিত্রের সাথে নিজেকে, আমি একটা চরিত্রের মধ্যে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি, নিজেকে মেলে ধরতে পেরেছি। যে চরিত্রটা মানুষ পছন্দ করছে, মানুষ ঘৃণা করছে, অনেকের সাথে কানেক্ট করতে পারছে বা আশেপাশের মানুষদের সাথে কানেক্ট করতে পারছে। এই জায়গার থেকে ধূসর প্রজাপতিতে কাজ করা আমি বলবো যে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। আর সহশিল্পী হিসেবে এত ভালো ভালো মানুষদেরকে পেয়েছি। আমাদের কিন্তু একই সাথে দুটো ক্যামেরা চলতো, দুটো সেটে দুটো ক্যামেরা চলতো। তো আমাদের দেখা আসলে ওই যাওয়া আসার পথে ব্রেকফাস্ট টেবিলে বা লাঞ্চ টেবিলে হতো, এছাড়া দেখা সাক্ষাৎ খুব একটা হতো না বললেই চলে। ওই অতটুকু মানে 3-4 মিনিটের দেখার মধ্যে আমরা সারাদিনের এত এত কথা বলে ফেলতাম সবাই। এবং একসাথে সবাই নক্ষত্র বাড়িতে ছিলাম, তো খুব ভালো আসলে কাটতো। যখনই বৃষ্টি পড়তো আমরা কথা বলতাম, আড্ডা দিতাম বসে। নাও আই রিয়েলি মিস দোজ ডেজ। এভাবে আসলে শ্যুট হয় না এখন সচরাচর। আচ্ছা, আমরা এটি দেখতে পাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে। আসলে এটাও তো সব শিল্পীদের জন্য বা যারা আছেন 90s থেকে যারা বাংলাদেশ টেলিভিশনকে ভালোবেসেছে একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। মীর রাব্বির অভিজ্ঞতাটা একটু জানতে চাই। অভিজ্ঞতা ভীষণ ভালো। আমার কাছে অভিজ্ঞতা হচ্ছে যে আমি তৌকির ভাইয়ের সঙ্গে কাজ করতে চাইতাম, যে কোনোভাবেই হোক না কেন। কারণ আমি ছোটোবেলা থেকে অনেক অ্যাডমায়ার করতাম তাকে অন স্ক্রিনে দেখে, এবং আমার পরবর্তীতে মনে হয়েছে যে এই মানুষটার বেড়ে ওঠা যেরকম, জীবনযাপন যেরকম, বা তার দর্শন যেরকম, বিং অ্যান আর্কিটেক্ট, এত ভালো একজন স্থপতি উনি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা অদ্ভুত একটা ক্রাইসিসের মোমেন্টে কিন্তু উনি সিনেমা বানিয়ে গেছেন, সিনেমার একটা জার্নি করে গেছেন, এবং সেই প্রত্যেকটা ক্রিয়েশনও কিন্তু মানে ভীষণ হৃদয়ে ছোঁয়া ছিল। তো আমি কাজ করতে চাইতাম ওনার সঙ্গে এমনিতেই। তো উনি আমাকে যখন বললেন যে এরকম একটা কাজ করছি, এবং উনি অনেক হাম্বল, যে হয়তো অনেক বড় আয়োজন করতে পারবো না, অনেক দিন ধরে শ্যুট করতে পারবো না, একটু কম সময়ের মধ্যেই শ্যুট করতে হবে, জানি না কত ভালো হবে, তুমি কি করবা কি না। আর আই ওয়াজ লাইক অফকোর্স আমি করবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিটিভির জন্য তো আমি শ্যুট করতে করতে মানে আমরা একটা স্ক্রিপ্ট পেয়ে গিয়েছিলাম এবং আমরা ওখানে থাকছি, শ্যুট করছি। তৌকির ভাই আমাদের শ্যুট সুপারভাইজ করছেন, আবার নিজে লিখছেন। তো যে স্ক্রিপ্ট আমাদের সামনে আসছিল বা ছিল, কেন জানি মানে খুব একটা ক্লাসিক একটা ঘরানার, মানে আমরা যেমন আগে নাটকের সঙ্গে কানেক্ট করে ফেলতাম, আমাদের খুব রেলেভেন্ট লাগতো, আমাদের চারপাশের গল্প লাগতো, খুব সাধারণ ছিল, মানে আরোপিত কিছু ছিল না, খুব গ্ল্যামারাস ছিল না, ভীষণ জীবনের কাছাকাছি। আমার কাছে মনে হয়েছে ধূসর প্রজাপতি একদম সেইভাবে ডিল করা একটা প্রোডাকশন, এবং কি জানি একটা পুরনো সময়ে ফেরত যাওয়ার মতো একটা
ক্লাসিক ধরনের নির্মাণ আমার মনে হয়। তো কাজ করার অভিজ্ঞতা ভীষণ সুন্দর। অভিভাবকদের রেসপন্সটা কেমন থাকে আয়েশার অভিনয় জগতে, উপস্থাপনা জগতে কিংবা মডেলিংয়ে? মামা আসলে আমাকে উপস্থাপনা করতে দেখতে সবথেকে বেশি পছন্দ করেন। ছোটবেলার থেকে যখন আমাকে প্রথমবারের মতো মুক্ত খবর পড়তে আমি বসি, তখন আমার মনে হয় আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল মামা, অনেক বেশি খুশি ছিলেন তিনি। তার কাছে মনে হয়েছিল যে না, এবার মেয়েটা একটা ঠিকঠাক জায়গাতে আছে, কারণ সারাদিন তো নিচে কুদে বেড়াই। এবং নাচের ক্লাসে কিন্তু তিনিই আমাকে নিয়ে গিয়েছিলেন, কারণ মামার একটা ভয় ছিল যে আমি হাইট অ্যান্ড আবার শর্ট হয়ে যাই। শি ওয়াজ সো মাচ কনসার্নড অ্যাবাউট মাই হাইটস, আই ডোন্ট নো ওয়াই। মানে I was okay with my, আমি যদি I was okay with my heights, আমি যদি 5 ফিটও হতাম I will be happy, আমি যদি 6 ফিটও হয়ে যাই I will be happy. It's all about enjoy your life, enjoy the moment, enjoy the present. তো মুক্ত খবর পড়তে গেলে কি হয়, আমরা তো একটু স্থির হয়ে যাই। তো মাম্মা হয়তো বা ভেবেছিলেন যে যাক মেয়েটা একটা ভালো জায়গাতে থিতু হয়েছে, কিন্তু তখন আবার পরীক্ষার জন্য 3 মাসের বেশি আমি আসলে মুক্ত খবর পড়তে পারিনি। তারপর আবার কন্টিনিউয়াসলি নাচের ক্লাসে ব্যাক করি। ঠিক 2016 সালে এরকম একটা বেসরকারি টিভি চ্যানেলে সার্কুলার দেওয়া হয় যে সেখানে তারা নতুন মুখ খুঁজছেন উপস্থাপনার জন্য। তো পরে ওখানেও মাম্মা যে দাও তাহিয়া সিভি লিখে দাও, আমি ড্রপ করে দিচ্ছি। দিলাম, গেলাম, কি করলাম জানি না, আমাকে একজন বললেন যে তোমাকে আমরা সিলেক্ট করছি, তুমি আমাদের মিউজিক ডাইজেস্ট প্রোগ্রামটা করবে। ঠিক আছে, প্রতি সপ্তাহে 2 দিন, প্রতি মাসে 2 দিন যেতে হতো, যে 4 দিন 4টা সপ্তাহের এপিসোড শ্যুট করে ফেলা হতো। ভালোই লাগছিল, এনজয় করতাম। তারপর যখন আস্তে আস্তে আবার অভিনয়, এখন যেহেতু অভিনয় আবার নিয়মিত করা হচ্ছে, একটু বিরক্ত হয়, কারণ অভিনয়ের ক্ষেত্রে আসলে আমাদের সময়টা ঠিক নেই। অনেক সকালে বের হয়ে যাচ্ছে, আমি অনেক রাতে বাসায় আসছি। তো যখন ফ্যামিলি ইভেন্টগুলো মিস করি তখন একটু বিরক্ত হন, এবং আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক আসলে তাদের এই রিয়াকশনটা করা, যে আমার যে কাজিনটা দেশের বাইরে থেকে 4 বছর পর এসেছে, যে এমন তো না যে সে প্রতিদিন আমার কাছে সময় চাচ্ছে, 4টা বছর পর এসেছে, আমাদের সাথে 2 সপ্তাহ থাকবে, সেই 2 সপ্তাহ আমি সময় দিতে পারছি না। আগে থেকে ডেট নিতে বলবো, হয় না আসলে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হয় না আসলে, কারণ ওদেরও দেখা যায় যে হুট করেই ভিসাটা হয়ে গেছে, বা ওই সময় দেখা গেলো আমারও হুট করে একটা কাজ চলে এসেছে। তো আগে থেকে না ওরা আসলে আমাদেরকে জানিয়ে রাখতে পারে না যে আমরা এই সময়টাতে আসবো। শিল্পীদের ব্যস্ততা তো আসলে এমনই, জীবনটাও আসলে এমনই, কিন্তু যখন পর্দায় কাজ করার পরে দর্শকদের এত এত ফিডব্যাক পান, সেগুলো তো নিশ্চয়ই বাবা মা জানেন। মাম্মা তো সবসময় উড়িয়ে দেয়, মায়ের কাছে তো মনে হয় তার প্রত্যেকটা মেয়েই খারাপ, দুনিয়ার সব থেকে মানে অন্যের কাছে প্রেজেন্টেশন করার বেলাতে। এমনিতেও তো বলে হ্যাঁ ভালো, আরে রাখেন ভাবি, বেয়াদব একটা মেয়ে আমার। মাম্মা আমি বড় হয়ে গেছি, আর মাম্মাকে আমি রিমাইন্ডার দিই, মাম্মা আমি কিন্তু 1000 ছেলের ক্রাশ, থাকে একটু নিজে একটু ফ্লেক্স করি যে ভাই মাম্মা আমি কিন্তু 1000 ছেলের ক্রাশ, তুমি এইভাবে আমাকে বলতে পারো না। তাহলে ওই ছেলেগুলোকে বললো তোমাকে এসে বাসায় পিক অ্যান্ড ড্রপ করতে, বাসার এই কাজটা করে দিতে, তোমার এই কাজটা করে দিতে। ও আচ্ছা ঠিক আছে। মাম্মা থাকে না যে একদমই, মানে মাম্মার চোখে আমি কখনোই সেলিব্রিটিও হতে পারবো না, আই নো দ্যাট ভেরি ওয়েল, স্টার নেভার। মানে বাসায় ঢোকার পর আমি ধরেই নেই যে আমার লাইফ হচ্ছে সিন্ড্রেলার লাইফ, আই হ্যাভ টু ডু মাই এভরি হাউস হোল্ড ওয়ার্কস ইন মাই ওন হ্যান্ডস। তো এটার জন্য আসলে মাম্মা পাপা, হ্যাঁ এটা আমি শুনেছি যে আমি যখন আশেপাশে থাকি না তখন আমি শুনেছি যে আমার ব্যাপারে প্রচুর প্রশংসা বাণী তারা দেয়, কিন্তু আমি পাশে থাকলেই মাম্মার প্রথমে বেয়াদব একটা মেয়ে ভাবি, বাসায় থাকে কথা শুনে অবাধ্য একটা মেয়ে। আর পাপা ইজ লাইক, পাপা সবসময় যে হ্যাঁ তো কাজ করতেছে, ভালো করতেছে, দোয়া করেন আপনারা। আমরা একটু রাব্বির কাছে যেতে চাই। আপনি তো আসলে ওটিটিতে বেশ সাড়া ফেলেছেন কাজ করে, এবং এখন যে ব্যাপারটি চলে এসেছে যে মূল চরিত্র ভিত্তিক কিছু নেই আসলে, যে একজন নায়ক একজন নায়িকা থাকবে, রোম্যান্স থাকবে, কিছু গল্প থাকবে, এখন আসলে প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আপনি আপনার পারদর্শিতা ভীষণ দারুণভাবে দেখিয়েছেন। তো সেক্ষেত্রে এখন ওটিটি থেকে সিনেমার কাজ কেমন চলছে? আমার কাছে কাজ হিসেবে বললে নাটক, সিনেমা, ওটিটি যে কোনো মাধ্যমে কাজ করতে গেলে প্রত্যেক দিনই তো নতুন দিন, প্রত্যেক দিনই মানে সেটা যত ছোট পরিসরেই রিলিজড হোক না কেন, একটা প্রোডাকশনের মেকিং যত খারাপ বা যত ভালোই হোক না কেন, সেখানে আমার কাজটুকু কিন্তু প্রত্যেক দিনের নতুন পরীক্ষা দেওয়ার মতোই আসলে।
আমি দুটো কাজ ভালো অভিনয় করেছি বলে থার্ড কাজ আমি একই রকম করে ভালো করব নট নেসেসারিলি, বা আমি খারাপ করি, যথেষ্ট খারাপ করি। আমার নিজের কাজ এমনিতে আমার খুব ভালো লাগে না, তার মধ্যে অনেক কাজ আছে যে আমি মানে রিগ্রেট করি যে এত খারাপ হয়েছে। কেউ বলে কখনো যে আপনি খারাপ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্রিটিসিজম কে করে? আমার কাছে বন্ধু বান্ধব দু একজন হয়তো। কিভাবে বলে একটু বলবেন আমাদের? আমি নিজেই বলি যে কাজটা মনে হয় না ভালো হয় না, হ্যাঁ আরো ভালো হতে পারে। সো আমি নিজেও বুঝি। আমি কদিন আগে ডিরেক্টরকে বলছিলাম যে তুমি আমাকে, আমি বারবার বলছিলাম তোমাকে যেটা আমি ওভার করতেছি, এটা ঠিক হচ্ছে না, তুমি কিন্তু ঠিক হয় নাই তো। সো এরকম আক্ষেপ থাকে। আর ওইটাই মানে সিনেমা ওটিটি কোনোটাই আসলে কাজের ক্ষেত্রে খুব একটা আলাদা না। আলাদা ওই অর্থে আয়োজন বড় থাকে, অভিনয় করার সুযোগ বা সময় হয়তো অনেক বেশি পাওয়া যায়, অ্যারেঞ্জমেন্টে বেশি পাওয়া যায়, সেটা প্রোডাকশনকে অনেক ঋদ্ধ করে। একটা ভালো প্রোডাকশনের পার্ট হতে তো আমরা সবাই চাই, যে কোনো আর্টিস্ট চায় একটা ভালো প্রোডাকশনের পার্ট হতে। তো সেই জায়গা থেকে আমার কাছে মানে ওটিটি বা সিনেমার কাজের আয়োজন তো অবশ্যই বড়, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে কন্টেন্টটা ইটসেলফ যদি একটা কন্টেন্ট হয়ে ওঠে, আর তার মধ্যে ওই যে নায়ক নায়িকা বাদ দিয়ে যদি আমরা অনেকে মিলে যার যার মতো চরিত্র হয়ে উঠতে পারি, তাহলে সেটার একটা অন্যরকম মানে কি বলে সার্থকতা থাকে আসলে। তখন কন্টেন্টই হয়ে উঠতে পারে। আমি গতকালকে রাতে আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম যে মানে 12 ইয়ার্স এ স্লেভ, আমরা যদি এই সিনেমাটার কথাই বলি, মানে আমরা কি লিওনার্দোকে নিয়ে কথা বলবো বা অমুকের সিনেমা বলবো বা কোন ক্যারেক্টারটাকে ফেলে দিব? প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে তাদের চরিত্র, এই যে ধূসর প্রজাপতি নিয়েও যে আমরা কথা বলছি, এতগুলো ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টার তার জায়গায়, তার ব্যক্তিগত জায়গায় এত সুন্দর করে ফুটে উঠেছে বলেই হয়তো ধূসর প্রজাপতি হয়ে উঠেছে। তো আমি ব্যক্তিগতভাবে খুব প্রত্যাশা করি যে কাজটা নায়ক হোক, কাজটাই হিরো হোক, আর আমরা সেখানে অভিনেতারা অংশগ্রহণ করি। বিশেষ করে আপনার একটি কাজের কথা আমার মনে পড়ছে, ইন্টার্নশিপের কথা। সেখানে আসলে কোনো মূল চরিত্র বলতে যদি কিছু বলি ভুল হবে, প্রত্যেকটা চরিত্র এত ইম্পর্টেন্ট ছিল এবং মানুষ সাথে রিলেট করেছে যারা নতুন কাজ করছে বা কর্পোরেট লাইফটা, ওই কাজের এক্সপিরিয়েন্সটা নিয়ে কি বলবেন? ভীষণ সুন্দর। আমরা অর্গানিকলি এত ভালো বন্ধু হয়ে গেছি সবাই, মানে সৌম্য বলি বা নাফিস বলি, নদী বা পুরা টিম, আমরা ভীষণভাবে আমরা কানেক্টেড। এবং ওই বন্ডিংটা আমাদের মানে সিজন 2 হোক বা না হোক, এই বন্ডিং সারা জীবন থাকবে। সেটা একটা প্রাপ্তি, সম্পর্কের প্রাপ্তি, মানুষের সঙ্গে যোগাযোগের প্রাপ্তি। এবং সবার ওই যোগাযোগটা, সম্পর্কটা একটা জায়গায় হয়তো ক্লিক করলেই একটা সিন হয়তো প্রাণবন্ত হয়ে ওঠে, বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তো সেটা একটা আমার কাছে মনে হয় যে অ্যাডভান্টেজ ছিল। আর কাজের অভিজ্ঞতা ভীষণ সুন্দর, মানে সিটকমের মতো ছোট ছোট মোমেন্টস, ফানি কিছু মোমেন্টস ক্রিয়েট করছি, আমরা হয়তো একটু এক্সাজারেট করে প্রেজেন্ট করছি, বাট সিমিলার এক্সপিরিয়েন্স আমাদের সবারই আছে। আপনি যেটা বললেন যে অনেক রিলেটেবল, তো সে কারণে আরো বেশি মজার। আয়েশার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, নিজের ক্যারিয়ারের সবথেকে হার্ডেস্ট পার্ট কোনটা মনে হয়েছে? এন্টায়ার ক্যারিয়ার আমি তো মনে করি আমার ক্যারিয়ার শুরুই হয়েছে গত 1.5 বছর। আমিও তাই মনে করি, আমি বুক পকেটের পর থেকে কাউন্ট করি। হ্যাঁ, কারণ তখন থেকে আসলে খুব নিয়মিতভাবে কাজ করছি। হার্ডেস্ট পার্ট মনে হয় এখনো আসেনি, হার্ডেস্ট যদি বলি। হ্যাঁ, কঠিন সময়, মানে কঠিনতম সময় এখনো আসেনি। সেই সময়টা কঠিন সময়ের কথা যদি বলি, যে কোনো কিছু যখন আমি প্রথমবার ফেস করতে যাই, প্রথমবার আমি পারফর্ম করতে যাই, তখন সেটা কঠিন মনে হয়। সেটা আমার উপস্থাপনার জায়গা হোক, সেটা আমার অভিনয়ের জায়গা হোক। এবং ওই সময়টাতে আরও বেশি মনে হয় যে চারপাশটা আরও বেশি আমার জন্য একটু এগেনস্টে চলে যাচ্ছে, যখন আমি দেখি অপর প্রান্তের মানুষ আমাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করছেন। তখন মনে যাচ্ছে আমি কি তার এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারবো। এবং সেটা আমার মা বাবার সাথেও আমি এই জিনিসটা ফেস করেছি, এই অনুভূতিটা হয়েছে। এটা আমার শিক্ষকদের সাথেও আমার এই অনুভূতি হয়েছে, বন্ধুদের সাথেও হয়েছে। মানে পারিবারিক জীবন বলি, আমার পার্সোনাল লাইফ বলি, আমার প্রফেশনাল লাইফ বলি, সব জায়গাতেই আমি আসলে হার্ড টাইম পার করেছি। সো হ্যাঁ, এটাও একটা লাইফ লেসন যায় সবার আসলে। ব্যক্তিগতভাবে যদি কারো খারাপ সময় যায় বা আপস এন্ড ডাউনস যায়, মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমার ভেতরে যদি কিছু যায়, সেটা আমি যে কাজেই যুক্ত থাকি না কেন সেখানে তো কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। তো সেটার ইম্প্যাক্ট আই গেস থাকি। সেটা কাজ রিলেটেড স্ট্রাগল না হলেও জীবনের অন্য স্ট্রাগল আসলেও কিন্তু সেটা কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে। ওকে, আয়েশার কাছে একটু জিজ্ঞাসা, চলচ্চিত্রে কাজ করা এটাও তো একটা বড় চ্যালেঞ্জ, বড় পর্দা। যতই আমরা আসলে বলি যে অভিনয়টা অভিনয়, কিন্তু নতুন এক্সপিরিয়েন্স মানে তো
একটু ডিফারেন্ট কিছু, একটু নার্ভাসনেস তো থাকে। চলচ্চিত্রকে পাচ্ছি আয়েশার কাছ থেকে আমরা? পাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি কবে পাচ্ছি সেটা আমি বলতে পারবো না। সেটা আসলে আমার যে কাজটা নিয়ে এখন আসলে কথা হচ্ছে, রুটস, হ্যাঁ, শেকড় নিয়ে, শেকড়ের নির্মাতা প্রসূন রহমান ভাইয়া ভালো বলতে পারবেন, কারণ উনি এত গোছানো একটা মানুষ। আমার মনে হয় যে উনি কি করবে না করবে সেটার আগের থেকে একটা স্লাইড উনি বানিয়ে রাখেন এবং অ্যাকর্ডিং টু দ্যাট ওই স্কেজুল অনুযায়ী উনি কাজ করেন। তো এটা, হ্যাঁ, এটা ওনার সাথে কাজ করতে যে এই আনন্দটা আমি পেয়েছি। বেশিরভাগ সময় কাজ করতে গেলে দেখা যায় যে টিম ম্যানেজমেন্টটা থাকে না, কিন্তু আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ উনি ম্যানেজমেন্টে এতটাই দক্ষ যে ওনার এই দক্ষতার জোরে না আমরা কেউ বুঝতেই পারিনি যে কখন শুটিং আমরা শুরু করেছি আর কখন শুটিংটা শেষ হয়ে গেছে। তো আশা করছি এখন তো আসলে শেকড় নিয়ে উনি টরন্টোতে যাত্রা করবেন খুব শীঘ্রই। আমি যতটুকু জানি 18 তারিখে প্রিমিয়ার হবে, ওয়ার্ল্ড প্রিমিয়ার। তারপর খুব সম্ভবত এটা বাংলাদেশের মাটিতে ফেরত আসবে এবং তখন আমরা সবাই দেখতে পারবো। আমরা অপেক্ষায় থাকলাম। মীর রাব্বির কাছে একই প্রশ্ন, যে চলচ্চিত্র আসছে কি মীর রাব্বির? চলচ্চিত্র আমার দুটো চলচ্চিত্র নিয়ে অনেকদিন ধরে কথা বলছি। একটা হলো বকুলের বুকে রক্তকরবী, শাহরিয়ার পলকের, আরেকটা হচ্ছে নূর ইমরান মিঠু ভাই ওনার কুরকাব। এখন এই দুটোই হচ্ছে এডিটিং টেবিলে আছে এবং বকুলের বুকে রক্তকরবী এতদিন রিলিজড হয়ে যাওয়ার কথা ছিল। আমার ধারণা পরিচালক হয়তো আরও কিছু ফাইন টিউন করছেন বা আরও কিছু সময় নিচ্ছেন, পলক ভাই। ওনারা হয়তো বলতে পারবেন কবে। আয়েশার মতো আমার ওনাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে এক্স্যাক্টলি কবে আসতে পারে। আর একটা চলচ্চিত্রের কাজ করছি আমি এই মুহূর্তে। এটা খুবই একদমই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ম, একদম একটা ছেলের নিজের একটা প্রয়াস, বাগেরহাটে গিয়ে শ্যুট করছি। এটার নাম হচ্ছে দুঃসাহস। এটাতে আমি একটা ছোট্ট ক্যারেক্টার প্লে করছি, কিন্তু আমি ভীষণভাবে ইনভলভ সিনেমাটার সঙ্গে, কারণ সিনেমাতে যারা কাজ করছে বা নাজিরা সাগর এটার ডিরেক্টর, ও যেভাবে এটার প্ল্যান করে যেভাবে গেছে এবং ওর নিজের হোম টাউনেও যেভাবে শ্যুট করছে, এত ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। এত সুন্দর করে ও একটা দৃশ্য ফুটিয়ে তুলছে যেটা আমাদের সাধারণ চোখে দেখা বা যা সাধারণত দেখি তার বাইরে, এবং সেটা অন্যরকমভাবে আমরা হয়তো কানেক্ট করতে পারবো। তো আমি খুব আশাবাদী, যদিও আমার খুব ছোট্ট একটা ক্যারেক্টার, কিন্তু এই প্রোডাকশনের পার্ট হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি খুব আশাবাদী দুঃসাহস নিয়ে। আমরা বিশেষ করে আসলে কোনো ক্যারেক্টার ছোট হতে পারে না, কারণ একটা ক্যারেক্টার যখন স্ক্রিনে আসে সে 5 সেকেন্ড সময় পাক বা 10 সেকেন্ড, ওটার মাঝে সে একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এবং দর্শক ওই সিনেমা দিয়েই তাকে বা ওই কাজটা দিয়ে তাকে মনে রাখে সব সময়। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো আমার সময়টা অনেক কম ওই সিনেমাতে, কিন্তু আমার যতটুকু উপস্থিতি, আমি সিনেমাটার সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। ওকে, তো আমরা একটু ভিন্ন প্রসঙ্গে এখন যেতে চাই। আয়েশা যেহেতু বলছিল যে মাকে বলা হয় তুমি জানো যে আমি কত মানুষের ক্রাশ, ঠিক আছে, আমরা যতদূর জানি যে আয়েশার তো বিয়ের সব প্ল্যানিং রেডি, ভেন্যু থেকে শুরু করে জামা কাপড় কি পরবে, এভরিথিং, কার কাছে সাজবে, সবকিছু রেডি করে দিয়েছে, কিন্তু শুধুমাত্র এখনো বরের খোঁজটা পাইনি। বরের খোঁজ কি চলছে? বরের খোঁজ কি চলছে এখন? না, আসলেই না। আমি ইভেন তো গতকালকে আমি আমার হেয়ার স্টাইলিস্টের কাছে গিয়েছিলাম, তো তার সাথে এরকম তার কিছু জুনিয়র্স কাজ করে। তো মেয়েটা দেখতে আমার থেকেও হাইটে শর্ট, বাচ্চা ফেস, বোঝা যাচ্ছে যে বয়সও সে আমার থেকে হয়তো বা কম হবে। সে বলছে যে আপু আমি তাহলে গেলাম, আপু আমি আপনার সাথে ছবি তুলবো, আমার জামাইকে পাঠাবো। আমি তাকে বললাম আর ইউ ম্যারিড? বলে হ্যাঁ আপু। আল্লাহ মিয়া, আমার কেন বিয়ে হচ্ছে না, আমার মা কেন আমার দিকে তাকাচ্ছে না? মানে আমার মনে হয় যে আমি যতটা না রিল্যাক্স ছিলাম যে ফাইনালি আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখন পুরা বাসাটা আমার, পুরা রাজত্ব আমার মনে হয় আমার মা বাবা আমার থেকেও বেশি রিল্যাক্সড, যে না ফাইনালি থাকে না যে এখন আমরা আমার ছোট মেয়েটার দিকে একটু ভালোভাবে তাকাতে পারবো, তাকে দেখাশোনা করতে পারবো। কারণ আমার বড় বোন দীর্ঘ একটা সময় ধরে অসুস্থ ছিল, তো তাকে দেখা গেছে যে বেশিরভাগ সময়টা আসলে তাকে দিতে হয়েছে। আমার দিকে আসলে ওভাবে আমার বাবা মা থাকে না যে কোনো নজর দিতেই পারে নাই। আরেকটা ব্যাপারও কি, আমি ছোটবেলা বললে ভুল হবে, ক্লাস 7 থেকে মোটামুটি আমার মাথাতে এটা সেট করা যে আই হ্যাভ টু লিভ অ্যালোন, আই হ্যাভ টু থাকে না যে বি অ্যালোন, আমাকে একা একা থাকতে হবে, তো আমার নিজেকে অনেক বেশি দায়িত্ববান হতে হবে। তো এই একটা ব্যাপার ক্লাস 7 থেকে আমার নিজের মাথাতে নিজে ঢুকিয়ে দিয়েছিলাম, দেখি হয়তো বা মামা বাবা আসলে একটু রিল্যাক্সেই থাকে সব সময়, যে না তাহিয়ার দিকে যদি আমরা নাও তাকাই এই মুহূর্তে, তাহিয়ার কাজটা ঠিকঠাক মতো করে নিবে, একটু হয়তো বা ভুল করবে কিন্তু ঠিক আছে গুছিয়ে নিতে পারবে, সমস্যা নেই, ও ভুলটুকু আমরা শুধরে দিব, সমস্যা নাই। তো এটার জন্য আই গেস তারা এখনো সেরকম একটু রিল্যাক্স ফিলেই আছে যে না ঠিক আছে
প্রয়োজন বোধ করছে না মেয়েটা যখন বিয়ে শাদী করার, আমরাও অতটা টেন্সড না হই। ঠিক আছে, এগুলো ইন্টারভিউতে আমরা শুনতে পাই, তবে হঠাৎ করে একদিন ফেসবুক খুলেই দেখি যে বিয়ের ছবি আপলোড। এটা হতে পারে, এবং দেয়ার ইজ আ হাই চান্স যে আমার নিজের বিয়ের দিন দেখা যাবে যে আমি আকাশের ছবি তুলে বলছি যে ওহ নাইস ওয়েদার, এবং ঠিক তার সন্ধ্যাবেলাতে আমি দিচ্ছি যে হ্যাপিলি ম্যারিড। এটাও হতে পারে। জানিও অ্যাটলিস্ট দাও খেতে পারবো। অবশ্যই অবশ্যই। ওকে, সো মীর রাব্বি, তাকে নিয়ে হাসার কিছুই নেই। আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে সবাই আপনার ভয়েস নিয়ে অনেক কমপ্লিমেন্ট করে, আজ পর্যন্ত আপনার ভয়েসের প্রেমে পড়েছে কত মানুষ? অনেক মানুষ, মানুষ বলবো না, কত মানবী, অনেক অনেক মানবী। না, আমাকে সবাই এই প্রশ্নটা করে, কিন্তু আমাকে তো ডিরেক্ট কেউ বলে না। আহারে। আমাকে বলে যে আপনার ভয়েস সুন্দর, আমি বলি থ্যাংক ইউ। আমি একটু লজ্জা পাই, একটু ওভারওয়েলমড হই শুনলে। এর চাইতে বেশি তো কিছু বলে না। মানে আমি কোনটাকে মানে প্রেম হিসেবে গ্রাহ্য করব আমি ঠিক জানি না। হ্যাভ ইউ এভার চেকড ইওর ইনবক্স? না, ওটা না, করা হয় আচ্ছা না। এটা এই শো শেষে আমরা করব না একসাথে। এটা এই যে ইনবক্স। না, আমি খুব সাধারণ ভাবিনি। আমার কাছে মনে হয় যে মানুষ একটা কাজ দেখলে বা কারোর কোনো কিছু দেখলে যদি অ্যাপ্রিসিয়েট করে, সেটা যদি মন থেকে করে, সেটার মনে হয় কোনো না কোনো প্রভাব এই পৃথিবীতে থাকে। সেটা কোনো না কোনোভাবে পজিটিভলি হয়তো আমার ভেতরে সেটা ওয়ার্ক করে, একটা পজিটিভ এনার্জি হিসেবেও। তো আমি ভীষণ পজিটিভভাবে সেটা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, পজিটিভ ভাবে নিয়ে তারপর ফিরিয়ে দেয়া হয়? না, ওইটা ফিরিয়ে দেওয়ার মতো কিছু হয়নি এখন পর্যন্ত। মানে ওরকম হয় না রেগুলার যে কেউ বলছে যে আমি না, নট লাইক দ্যাট। আপনি বিয়ে করছেন কবে? আমার ধারণা মানুষ অনেক ডিসেন্ট। না, আমি খুব এনজয় করছি। আমি তো মানে তোমার সঙ্গে কথা বলতে বলতে যেটা আমরা বললাম যে আমিও কাউন্ট করছি, কিন্তু লাস্টে 1.5 বছরই কাজ করার এই ভিজুয়াল অডিও ভিজুয়াল কাজের নাম আমরা বলছি বিয়ের সময়টা কবে? তো আমি এই সময়ের কাজটা 1.5 বছর মাত্র করছি। তো আমি কাজটা অনেক এনজয় করছি এই মুহূর্তে। তো আমি মোর মানে কাজে ফোকাসড থাকা, ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা, এর বাইরে আর কিছু ভাবছি না এই মুহূর্তে। এর বাইরে আর কিছু ভাবছে না, ঠিক আছে। সেটা আমরা সময়ের অপেক্ষায় থাকতাম, তখন আবার চেপে ধরবো যে বলেছিলেন এটা। আচ্ছা, আয়োজনের একেবারে শেষ দিকে আছি আমরা। মীর রাব্বির কাছে আরেকটা জিনিস আমি শুনতে চাই, যেহেতু আপনি মাত্রই ভয়েস দিয়ে এসেছেন, আপনি বিভিন্ন টিভিসিতে ভয়েস দেন, জিঙ্গেলে অনেক সময় দেখি। তো আজকে আমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ভয়েস ওভার, একটা অ্যাডের কোনো একটা স্লোগান বলবেন কি? অ্যাডের কিছু বললে না সেটা অন্য মানুষের হয়ে যাবে, মার্কেটিং হয়ে যাবে। আপনাদের আমাদের তারকা কথন নিয়ে বলে দিন প্লিজ। আমি যেটা করতে পারি, আমার কাছে গতকালকে আমি কদিন আগে একটা নাটকে অভিনয় করলাম। সেই ডিরেক্টর নাটকের মধ্যে হঠাৎ করে খুব সুন্দর ডায়লগসের মধ্যে খুব সুন্দর একটা কবিতা দিয়েছে। তো আমি বললাম যে বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে। তো উনি কালকে আমাকে আরেকটা কবিতা পাঠিয়ে বলেছেন যে এটা যদি আপনি কখনো কোথাও সময় পান পড়েন। বাহ, শুনি আমরা। তো আমি পড়তে চাই। তুমি শোনোনি, শুনেছ কিনা জানি না, শুধু বাতাস ভেসে গেছে আমার হাহাকার নিয়ে। তুমি কি ভেবেছো ভালোবাসা একদিন মরে যায়? না, সে মরে না, সে থেকে যায় বুকের ভেতরে দগদগে আগুন হয়ে, কখনো ছাই হয়ে ঢেকে রাখে নিঃশব্দ জীবন। আমি কেমন আছি জানতে চাও না অনেক দিন। আমি বেঁচে আছি, মরে আছি, একসাথে দুটোই আছি, যেন রক্তের ভেতরে জমাট বাঁধা শূন্যতা। তবু যদি কোনো একদিন হঠাৎ ফিরে তাকাও, দেখবে তোমার জন্যই দাঁড়িয়ে আছি অন্ধকারের শেষ প্রান্তে, ভালোবাসার ক্ষত নিয়েই, কিন্তু নিরন্তর তোমাকেই ভালোবেসে। অনেক অনেক ধন্যবাদ। আবেগী হয়ে গেলাম আমরা সবাই আসলে। এই আবেগ নিয়ে আসলে আজকের আয়োজন থেকে বিদায় নিব। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আগামীর জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, চমৎকার দুজন মানুষের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে এমনই কোনো গল্প নিয়ে নতুন তারকাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।